না, ফাইনালের কোশ্চেন চারটাই কোশ্চেন হবে, চারটার মধ্যে চারটাই আনসার করতে হবে। হয়তো যে কোশ্চেন গুলো হচ্ছে আপনাদের দেওয়া হবে সেই কোশ্চেনের মধ্যে সাব অর থাকবে। মানে প্রথম কোশ্চেনে চার, হয়তো তিনটা কোশ্চেন আছে, এক নম্বর কোশ্চেন হয়তো তিনটা কোশ্চেন আছে ধরেন। তো সেটার মধ্যে একটা কোশ্চেনে অর দেওয়া থাকতে পারে, মানে এবিসি এর মধ্যে একটা অর থাকতে পারে। আবার দুই নাম্বার কোশ্চেন হয়তো বা পুরোটাই দুই নাম্বার কোশ্চেন, ওটাতে কোনো অর নাই। তিন নাম্বার কোশ্চেন হয়তো বা দেখা যাবে যা একটা অর আছে, মানে এবিসির মধ্যে একটা অর আছে, হয়তো এ তে একটা অর আছে অথবা বি তে একটা অর আছে। এরকম ভাবে যে কোনো এক জায়গাতে অর থাকতে পারে। কিন্তু পুরা কোশ্চেন পাঁচটা কোশ্চেন থাকবে জিনিসটা এমনটা না। চারটা কোশ্চেনের মধ্যে চারটাই আনসার করতে হবে, কিন্তু ওই ভিতরে সাব অর থাকবে। আর হচ্ছে ফাইনালে যেটা বললাম, ওই কিছু অ্যালগোরিদম যেগুলো আছে সেগুলোর সিমুলেশন তো থাকবেই ডেফিনেটলি। কিন্তু ফার্স্টে আপনাদেরকে সিনারিওটা বুঝতে হবে। সিনারিও বুঝতে গেলে কিন্তু বিষয় হয় যে আমাকে কোন ক্যাটাগরির অ্যালগোরিদম ইউজ করতে হবে, বা কোন ধরনের অ্যাপ্রোচ আমাকে নিতে হবে। আমাকে গ্রিডি অ্যাপ্রোচ নিতে হবে নাকি ডাইনামিক অ্যাপ্রোচ নিতে হবে, নাকি অন্য কোনো অ্যাপ্রোচ আমাকে কাজ করতে হবে। তো সিনারিও আসলে এতটা কঠিন হবে না যে আপনি বুঝতে পারবেন না, কিন্তু বুঝে নিয়ে কাজ করতে হবে। আর আহ, আমি যেটা বলবো যে আমরা যে টপিকগুলো পড়ছি, আমরা কি কি টপিক পড়ছি মনে আছে? মিডের পরে আমরা যতদূর ধারণা যে ডিভাইড অ্যান্ড কনকোয়ার টপিক পড়া হয়েছে। ন্যাপস্যাক হয়েছে। তার ন্যাপস্যাক কোনো টপিক নেই, ন্যাপস্যাক হচ্ছে প্রবলেম। প্রবলেম। ডিভাইড অ্যান্ড কনকোয়ার প্রবলেম পড়া হয়েছে, ডাইনামিক প্রোগ্রামিং পড়া হয়েছে, তারপরে স্ট্রিং ম্যাচিং পড়া হয়েছে। আর কি পড়া হয়েছে? গ্রিডি অ্যালগোরিদমস পড়া হয়েছে। তারপরে হচ্ছে আর লাস্টে মনে হয় আমরা এই এলপি কমপ্লিটনেস এর কনসেপ্ট গুলা শুনলাম বা জানলাম। তো যেটাই হোক না কেন, স্ট্রিং ম্যাচিং এ কিন্তু আমরা দুইটা টপিক পড়ছি। অনেকেই, আমি এখানে এমফাসাইজ দিতে চাই যে স্ট্রিং ম্যাচিং এ কিন্তু আমরা দুইটা টপিক পড়ছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে শুধু তো আমরা কি বলার নাম, কেএমপি অ্যালগোরিদমের কথাই বলা হয়েছে, তাহলে অন্য অ্যালগোরিদম আমরা কখন দেখলাম? না, ওখানে কিন্তু দুইটা টপিক, ইম্পর্টেন্ট টপিক আছে। একটা ছিল হচ্ছে রবিন কার্ভ অ্যালগোরিদম, আর একটা হচ্ছে কার্নথ মরিস প্র্যাট অ্যালগোরিদম। তো দুইটা অ্যালগোরিদম কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট স্ট্রিং ম্যাচিং এর ক্ষেত্রে। এই যে রবিন কার্ভ অ্যালগোরিদম, রবিন কার্ভ অ্যালগোরিদম আসলে কিছুই না, এখানে জাস্ট একটা ইন্টিজার ক্যালকুলেশন করা হয়। তো এই অ্যালগোরিদমটা কিন্তু আপনাদের পড়তে হবে, আর এটা বুঝে নিতে হবে কিভাবে কি কাজ করতেছে। এটা জাস্ট একটা ইন্টিজার ক্যালকুলেশন, যেমন টু এর পাওয়ার যেভাবে আমরা ক্যালকুলেট করি কাইন্ড অফ ওরকমই ক্যালকুলেশন করা লাগে। তো এই অ্যালগোরিদমটা কিন্তু আপনাদের পড়ে নিতে হবে। সহজ ছিল অ্যালগোরিদম, এই জন্য খুব বেশি ইমফাসাইজ দেওয়া হয়নি, কিন্তু এটা আসতেই পারে। তারপর হচ্ছে স্ট্রিং ম্যাচিং এর ক্ষেত্রে আমাদের কানুথ মরিস প্র্যাট, এটা কিন্তু বেশ প্র্যাকটিস করার বিষয় আছে, কারণ এটা বেশ একটু জটিল একটা স্ট্রিং ম্যাচিং। কিন্তু সিমুলেশনটা সহজ, কিন্তু এই যে কোডিং যেটা আছে সেটা একটু কনসেপ্টের মধ্যে ধাক্কা লাগে। তো এইটা বুঝে সিমুলেশনটা প্র্যাকটিস করা উচিত, কারণ স্ট্রিং ম্যাচিং গুলো একটু জটিল আছে অন্যান্য জায়গার চাইতে। তো এইগুলা দেখতে হবে। আর ডাইনামিক প্রোগ্রামিং এ তো অলরেডি বলাই হয়েছে। ডাইনামিক প্রোগ্রামিং এ আপনাদের যে যতগুলো টপিক আমরা দেখছি স্লাইডের ভিতরে, যেমন হচ্ছে এলসিএস, লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, তারপর হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম, তারপর হচ্ছে রক ক্লাইম্বিং প্রবলেম, তারপরে কয়েন চেঞ্জের ওখানে ছোট ছোট কিন্তু কতগুলা প্রবলেমের কথা বলা ছিল। কয়েন চেঞ্জ প্রবলেম, তারপর হচ্ছে সাবসেট অফ সাম অফ সাবসেট প্রবলেমস। এইটার কোনো ছিল না, মানে ডিটেলস ছিল না, কিন্তু টপিক হিসেবে লেখা ছিল।
তো ওগুলাও কিন্তু আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। ছোট ছোট যে প্রবলেমস গুলো জাস্ট স্লাইডে হিন্ট দেওয়া ছিল, ওগুলা কঠিন কিছু না, জাস্ট আপনাদেরকে মাথায় নিয়ে রাখতে হবে আর কি, যে এটা এই জিনিসগুলা এইভাবে কাজ করে। এরপরে গ্রিডি থেকে তো আমাদের যে টপিকগুলো ছিল সেটা তো আমরা জানি। গ্রিডি থেকে ছিল হচ্ছে আমাদের কি বলে এটাকে, কয়েন চেঞ্জের যে বিষয়গুলো ছিল গ্রিডি চয়েসের, তারপরে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, মানে বেসিক্যালি আমরা যা যা পড়ছি, হাফম্যান কোডিং, তারপরে ওই যে প্রিফিক্স জেনারেশন করা হাফম্যান কোডিং থেকে, তারপরে হচ্ছে এই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। তো বেসিক্যালি আমরা যা যা যত অ্যালগরিদমই দেখছি সেটা আপনাদেরকে মানে এটা বুঝতে হবে এবং সেটা নিয়েই পড়াশোনা করতে হবে। তো এখানে আসলে বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই, ঠিক আছে? কারণ কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে এগুলা কিন্তু সব অ্যালগরিদম জাস্ট সহজ। এখানে মুখস্থর কিছু নাই, আবার হচ্ছে কি বলে, না পারারও কিছু নাই। ক্লাসের যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে পারেন, বা আপনার যদি থিওরিক্যাল কনসেপ্ট যদি ভালো হয়, তাহলে আপনি এটা সিমুলেশন বা এটা যে কি চাওয়া হয়েছে সিনারিও বেসড কোশ্চেনে সেটা সহজে লিখতে পারবেন। আর এনপি কমপ্লিটনেসে তো বললামই যে এনপি কমপ্লিটনেসে আসলে এখানে ডেফিনেশনস গুলাই খুব ইম্পর্টেন্ট। পলিনোমিয়াল টাইমস কি, তারপরে হচ্ছে নন ডিটারমিনিস্টিক, ডিটারমিনিস্টিক এইসব অ্যালগরিদম গুলা কি, হ্যামিল্টন সাইকেলের এক্সাম্পলটা একটু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এনপি কমপ্লিটনেস কাকে বলে, এনপি কমপ্লিটনেস এই ছবিটা কিন্তু সহজেই বোঝা যায় যে কোনটা পলিনোমিয়াল কোনটা নন পলিনোমিয়াল, কোনটা নন পলিনোমিয়াল কমপ্লিট। ঠিক আছে, এই ফিগারটা দেখে কিন্তু সহজেই অনুমান করা যায়। সো এই ধরনের জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো এনপিতে আসলে তেমন কিছু বলার বাকি ছিল না, তবে জাস্ট আমি একটা জিনিস সামান্যভাবে টাচ করে যেতে চাই, সেটা হচ্ছে যে অপটিমাইজেশন এবং ডিসিশন প্রবলেমস আসলে কি। তো ডিসিশনস প্রবলেম যেটা আসলে, সেটা আসলে খুবই সিম্পল একটা কনসেপ্ট। ডিসিশন প্রবলেমস যেটা করা হবে, একটা প্রবলেম দেওয়া থাকবে আপনাকে, সেই প্রবলেমটার ডিসিশন জানতে চাওয়া হবে। ডিসিশন বলতে এই প্রবলেমটা আদৌ সলভ করা সম্ভব নাকি সম্ভব না, সেইটা জানতে চাওয়া হবে। এটাই ডিসিশন প্রবলেম। তো ডিসিশন প্রবলেমে যেটা করা হয় বেসিক্যালি একটা কোয়েশ্চেন করা হয়, একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রবলেমের স্টেটমেন্ট দেওয়া থাকে, সার্টেন অ্যামাউন্ট অফ হচ্ছে আপনার কি বলে রিলেভেন্ট ভ্যালু বা রিলেভেন্ট হচ্ছে ইনপুট দেওয়া থাকে, এবং সেখানকার আউটকাম শুধুমাত্র একটাই হয়, যে এটা কি সলভ করা সম্ভব নাকি সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে ইয়েস, যদি সম্ভব না হয় তাহলে নো রেজাল্ট দিতে হয়। আর অপটিমাইজেশন প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে বেস্ট, আমার যে প্রবলেমের সলিউশনটা আমাকে বেস্ট হইতে হবে ডেফিনেটলি, সেটা খুঁজে বের করা। সো বেস্ট সলিউশনটা খুঁজে বের করতে গেলে আমাদের আবার অনেক ধরনের শর্ত বা অনেক ধরনের কনস্ট্রেন্ট মেনটেন করতে হয়। কনস্ট্রেন্ট গুলাকে সুন্দরভাবে সাজায় গুছায় লিখতে হয়, ঠিক আছে? সো বেস্ট অপটিমাইজেশন যে প্রবলেম গুলো বা বেস্ট ভ্যালু যে বের করবো আমরা, সেটা কিন্তু সহজ না। কারণ এটা বেস্ট প্রবলেম বের করতে গেলে আমরা ওই যে বললাম যে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম বা কনস্ট্রেন্ট খুঁজে বের করতে হয়। তো কনস্ট্রেন্ট খুঁজে বের করাটা প্রথম কথা হচ্ছে কঠিন। সেকেন্ড কথা হচ্ছে যে কনস্ট্রেন্ট সলভ করাটা একটু টাইম কনজিউমিং। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে ওই কনস্ট্রেন্ট গুলো সলভ করতে আমার অনেক টাইম লাগতেছে। মানে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম যদি আমি বলি, যে যে আমরা একটা আহ, ধরেন রুটিন বানাতে চাচ্ছি। রুটিন বানাতে চাইলে কোন টিচার কোন রুমে ক্লাস নেবে, কোন স্টুডেন্টদের বা কোন ব্যাচের কখন ক্লাস হবে, এই ধরনের নানা হাবিজাবি কনস্ট্রেন্ট আছে। সো এই কনস্ট্রেন্ট গুলো সলভ করতে গেলে আমি বলছিলাম যে এটা অনেক টাইম লাগে। তো এই কনস্ট্রেন্ট গুলো জাস্ট বেসিক কনস্ট্রেন্ট। অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবেন যেখানে আপনাদের
অনেক ক্যাটাগরি কনস্ট্রেন্ট পাওয়া যাবে যখন আপনার সামনে থিসিস বা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন এগুলো আরো বেশি দেখতে পাবেন। তো ওই ক্ষেত্রে এই অপটিমাইজেশন যে প্রবলেমগুলা, তার কনস্ট্রেন্ট গুলো সলভ করাটা একটু ডিফিকাল্ট, বা ওখানে বিভিন্ন টুলস টেকনিক্স ইউজ করতে হয়। ধরেন যে, ক- যদি ম্যাথমেটিক্যাল অপটিমাইজেশন প্রবলেম হয় তাহলে সিপ্লেক্স ইউজ করা লাগে। সিপ্লেক্স হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল যেটাতে অপটিমাইজেশন প্রবলেম গুলো ইনপুট করে দিলে একটা, এবং তার কনস্ট্রেন্ট গুলো ঠিকঠাক মতো সেট আপ করে দিলে আপনাকে সার্টেন রেজাল্ট সে দিতে পারে, অপটিমাইজেশন রেজাল্ট। সো অপটিমাইজেশন প্রবলেম গুলোতেই আসলে বেসিক্যালি যে কোনটা পলিনোমিয়াল, কোনটা নন পলিনোমিয়াল, কোনটা নন পলিনোমিয়াল হার্ড, এই ডিসিশন গুলো বেশি নিতে হয় অপটিমাইজেশন প্রবলেম গুলোতে। কারণ যেহেতু এখানে টাইম কনজিউমিং বেশি হয় এবং হচ্ছে কনস্ট্রেন্ট সলভ করতে হয়। এরপরে আসে হচ্ছে নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম। নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম পড়তে গেলে আগে জানতে হবে যে ডিটারমিনিস্টিক আসলে কি। তো এটা খুবই সহজ কনসেপ্ট, যে ডিটারমিনিস্টিক মানে হচ্ছে আপনার ডিটারমাইন করতে পারা। ডিটারমাইন করতে পারা মানে কি, যে একটা সার্টেন ডিসিশন আপনি নিতে পারতেছেন, ডিটারমিনেশন করতে পারতেছেন, সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক। মানে আপনি জানেন যে কোন কাজটা আমাকে করতে হবে, বা আপনি ডিটারমাইন করতে পারতেছেন। সো তাহলে নন ডিটারমিনিস্টিকটা কি? নন ডিটারমিনিস্টিক হচ্ছে জাস্ট সিম্পল গেস করা। হ্যাঁ, মানে আমার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমের সলিউশন আমি জানি না, কিন্তু আমি একটা গেসিং করে নিচ্ছি যে এটা আমার সলিউশন হইতে পারে। তার মানে কি, আমি ওটাকে একটা ক্যান্ডিডেট সলিউশন জেনারেট করতেছি। ক্যান্ডিডেট সলিউশন কাকে বলে? আমি জাস্ট একটা ধরে নিচ্ছি পসিবল সলিউশন, সেটাকেই বলা হয় ক্যান্ডিডেট সলিউশন। তো ক্যান্ডিডেট সলিউশনকে যখন আমরা ইয়ে, যেহেতু ধরে নিচ্ছি, তো সেটাকে সার্টিফাই করার দরকার আছে। মানে ওই ক্যান্ডিডেট সলিউশনটা আদৌ আমার সলিউশন কিনা। তো ক্যান্ডিডেট সলিউশনের ব্যাক ট্র্যাক করা হয়। ব্যাক ট্র্যাক করে দেখা হয় যে এটা আসলে প্রবলেমটা সলভ করতে পারবে কিনা, বা প্রবলেমের সলিউশন আসলে এটা হয় কিনা। তো সেখান থেকে ওই সার্টিফিকেটটা জেনারেট করা হয়। খুব সহজ ভাষায় যদি বলতে চাই, ধরেন আপনি একটা আহ, এই যে আমাদের হ্যামিল্টন যে সাইকেল প্রবলেমটা আছে, এই হ্যামিল্টন সাইকেলের কনসেপ্টটা ছিল হচ্ছে কি, যে প্রত্যেকটা ভার্টেক্স আপনাকে কভার করতে হবে। প্রত্যেকটা ভার্টেক্সকে কানেক্ট করে একটা সাইকেল তৈরি করতে হবে। কিন্তু শর্ত হচ্ছে একটা ভার্টেক্সে আপনি শুধুমাত্র একবারই যেতে পারবেন। ঠিক আছে? একটা ভার্টেক্সে একবারই যেতে পারবেন, তাহলে সেটা হ্যামিল্টন সাইকেল হবে। তো এখন এইটার তো অনেক ধরনের মানে অনেক অনেক কম্বিনেশন আছে ট্রাভার্স করার। কিন্তু আপনি যদি একটা স্যাম্পল সলিউশন ধরে নেন যে অমুক অমুক পাথ দিয়ে আমি এভাবে যাব, ধরেন এটা একটা স্যাম্পল সলিউশন ধরে নিলাম, তাহলে এটা আসলেই আমাদের এটাকে তখন বলবো হচ্ছে ক্যান্ডিডেট সলিউশন। তো এটা আসলে হ্যামিল্টন সাইকেলের যে প্রপার্টি গুলা ছিল সেটা ফুলফিল করে কিনা, সেটা ব্যাকট্র্যাক করে দেখতে হবে। মানে এটাকে আমাকে যে কনস্ট্রেন্ট গুলো ছিল সেই কনস্ট্রেন্ট গুলো ভায়োলেট করতেছে কিনা। যেমন আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি, যদি আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করি, আমরা যদি এটাকে ক্যান্ডিডেট সলিউশন বলি, আমরা যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করি, তাহলে আমরা এখানে যাব, তারপর এখানে যাব, তারপর এখানে যাব, দেন এখানে আবার যখন এই দিকে যেতে যাব তখনই দেখবো যে ভায়োলেট হচ্ছে। মানে একই ভার্টেক্সকে আমি দুইবার কভার করে ফেলতেছি। তো যেহেতু ভায়োলেট হয়ে যাচ্ছে, তখন আমরা বলতে পারবো যে এই ক্যান্ডিডেট সলিউশনটা আসলে আমাদের কাজে লাগবে না, বা এটা আসলে অ্যাকচুয়াল কোনো সলিউশন না। এটা ক্যান্ডিডেট সলিউশন, কিন্তু এটা আসলে কোনো অ্যাকচুয়াল সলিউশন না। তো তখন আমরা এটা এভাবে ডিটারমাইন করতে পারবো। তো এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক। নন ডিটারমিনিস্টিকে জাস্ট আমরা একটা স্যাম্পল সলিউশন ধরে নিই, এবং সেই স্যাম্পল সলিউশনটা সার্টিফাই করি, মানে রিচেক করি যে আসলে এটা সলিউশন কিনা। যদি না হয়ে থাকে তাহলে সেটা বাদ। তো নন ডিটারমিনিস্টিকে আসলে অনেক অনেক স্যাম্পল বা ক্যান্ডিডেট সলিউশন জেনারেট করা হয়। মানে ধরেন যে আমার একটা সলিউশন, প্রবলেমের সলিউশন কতগুলো হবে আমি জানি না, ধরেন 5-10টা ক্যান্ডিডেট সলিউশন আমি জেনারেট করলাম। কোনো কোনো ক্ষেত্রে সেটা আরো বেশি হইতে পারে, তো কোনো কোনো ক্ষেত্রে কম হইতে পারে।
যদি আমি ক্যান্ডিডেট সলিউশন থেকে কপাল ভালো থাকে, তাহলে ক্যান্ডিডেট সলিউশন থেকে আমি সলিউশন পেয়ে যাব খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি। সো হ্যামিল্টন সাইকেলে এই কারণে, যেহেতু হ্যামিল্টন সাইকেলটা খুঁজে বের করাটা একটু এনপি হার্ড, বা এটা আসলে নন ডিটারমিনিস্টিক, যে এটা আসলে কতটুকু পাওয়া যাবে কি যাবে না সেটা শিওর না। এই ছোট গ্রাফ দেখে মনে হচ্ছে যে এটা তো সহজেই করা সম্ভব, কিন্তু ছোট গ্রাফ বলে কথা না, যখন আপনি অনেক বড় বড় গ্রাফ না হবে, কারণ এন এর মান ধরেন যে লাখের কাছাকাছি, ঠিক আছে, 10⁶ অথবা 10⁹ এন এর মান বলতে ভার্টেক্স এর সংখ্যা, ভার্টেক্স এর সংখ্যা যখন 10⁶ থেকে 9 বা 12 এরকম রেঞ্জের হবে, ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যে হ্যামিল্টন সাইকেল খুঁজে বের করাটা খুবই খুবই টাইম কনজিউমিং এবং হচ্ছে খুবই কম্পিটিশনাল ইন্টেন্সিভ টাস্ক। এই ছোট গ্রাফের ক্ষেত্রে তো এটা সব বোঝা যাচ্ছে যে এটা তো 2 মিনিটের হ্যালো ব্যাপার। স্যার। হুম, বলেন। হ্যালো স্যার, আমার চোখ দিয়ে পানি পড়তেছে স্যার, আমি তাকায় থাকতে পারতেছি না। কেন, ঠান্ডা লাগছে নাকি? না স্যার, আমি 2 দিন হচ্ছে সরকারি হাসপাতাল দেখাইছি, পরে কালকে দেখাইছি স্যার ইস্পাহানিতে। স্যার চোখের সমস্যা, চোখ ফুলে গেছে আর লাল হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো বড় অনেক বিশাল বিশাল গ্রাফের ক্ষেত্রে আমাদের ইয়া বের করাটা, সলিউশন বের করাটা টাফ। তখন আমাদের ক্যান্ডিডেট সলিউশন জেনারেট করতে হয়। আচ্ছা, এই জিনিসটা ইন্টারেস্টিং। এই জিনিসটা আসলে ইন্টারেস্টিং বলতেছে এই কারণে যে এটা হয়তো আপনাদের এখন বুঝতে সমস্যা হইতে পারে, বা এখন বুঝলেও এটা কোথায় কাজে লাগবে সেটা চিন্তা ভাবনা করতে একটু কষ্ট হইতে পারে, কিন্তু জিনিসটা আসলে কাজের একটা জিনিস। সেটা হচ্ছে যে পলিনোমিয়াল রিডাকশন অ্যালগোরিদম। পলিনোমিয়াল রিডাকশন অ্যালগোরিদমটা আসলে কি, বা এটার ইউজেসটা কি? তো নামটাই তো দেখতে পাচ্ছেন যে রিডাকশন অ্যালগোরিদম, তার মানে আমাকে রিডাকশন করতে হবে বা রিডিউস করতে হবে। রিডিউস করা মানে হচ্ছে কমাইতে হবে। তার মানে যে এখানে দেখতে পাচ্ছি পলিনোমিয়াল রিডাকশন, অর্থাৎ আমার একটা এমন একটা অ্যালগোরিদম আছে যেটা কিনা পলিনোমিয়াল টাইমে সলভ করা হয়তো বা কঠিন। আমার একটা অ্যালগোরিদম বলতেছে, একটা প্রবলেম আছে, আমার একটা হয়তো বা প্রবলেম আছে যেটা কিনা পলিনোমিয়াল টাইমে সলভ করা কঠিন। তো সেটাকে আমি কোনো না কোনো সার্টেন কনস্ট্রেন্টকে বাদ দিয়ে, অথবা সার্টেন কনস্ট্রেন্টকে ফিক্সড ধরে নিয়ে আমি সেটাকে পলিনোমিয়াল টাইমের অ্যালগোরিদম তৈরি করে ফেলবো। ঠিক আছে, মানে কনভার্ট করে ফেলবো, রিডাকশন করে ফেলবো, প্রবলেমটাকে রিডিউস করে ফেলবো। অর্থাৎ একটা অ্যালগোরিদমে আমার টাইম লাগে ধরেন 2 বছর, বা মানে ওই প্রবলেমটা রান করতে, সলিউশন বের করতে টাইম লাগে 2 বছর। তো এখন আমি সেটাকে রিডিউস করে এমন একটা নতুন একটা অ্যালগোরিদম বা নতুন একটা প্রবলেম ডিফাইন করলাম, যেটাকে টাইম লাগে মাত্র 2 আওয়ার, ধরে নিচ্ছি জাস্ট কথার কথা। তো এই যে আমি আহ, অনেক যে ইনফাইনাইট টাইম লাগতেছিল সেটাকে আমি মাত্র 2 আওয়ারে নামায় নিয়ে আসলাম। এটাই হচ্ছে পলিনোমিয়াল রিডাকশন অ্যালগোরিদম। তো কনসেপ্টটা হচ্ছে কি, যে খুবই সিম্পল কনসেপ্ট। আমার একটা প্রবলেম দেওয়া থাকবে, যে প্রবলেমটা হচ্ছে এনপি হার্ড বা এন এন নন পলিনোমিয়াল টাইপের প্রবলেম। সেই প্রবলেমগুলোকে আমি সার্টেন কনস্ট্রেন্ট বাদ দিয়ে, অথবা কোনো কনস্ট্রেন্টকে আমি ফিক্সড ধরে নিয়ে, বা এটা সলভড ধরে ধরে নিয়ে, আমি যখন এই প্রবলেমটাকে অন্য একটা প্রবলেমে ট্রান্সফার করব। যেমন আমাদের এফ ছিল হচ্ছে বেসিক প্রবলেম, সেটাকে ট্রান্সফার করে আমি এই বি ক্যাটাগরি প্রবলেমে নিয়ে আসছি। সরি, বি বলতেছি, এ ছিল আমাদের বেসিক প্রবলেম, সেটাকে ট্রান্সফার করে আমি হচ্ছে বি ক্যাটাগরি প্রবলেমে কনভার্ট করে ফেলছি। ঠিক আছে, যেমন আমি যে আরেকটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরেন আমাকে ওই যে ডায়নামিক প্রোগ্রামিং আর গ্রিডি প্রবলেম দুইটা আমরা দেখছি ন্যাপস্যাক প্রবলেমে, যেটা, তো সেখানে কি ছিল যে কনস্ট্রেন্ট ছিল ডায়নামিক প্রোগ্রামে, যে 0 1 কনস্ট্রেন্ট কি ছিল? স্যার মানে নিলে সম্পূর্ণটাই নিতে হবে, অর্ধেক নিতে পারবে না আর কি। হ্যাঁ,
তো এই কনস্ট্যান্ট সলভ করাটা একটু ধরেন কঠিন। তো এটাকে আমি কমাই দিলাম। কমাই দিলাম বলতে আমি শর্তটাকে রিল্যাক্স করলাম, কনস্ট্যান্টটাকে রিল্যাক্স করলাম। রিল্যাক্স করে বললাম যে না, এখন তুমি ভাঙ্গা নিতে পারবা, সমস্যা নাই। তো এই যে আমি যে প্রবলেমটাকে মডিফাই করে ফেললাম, কিছুটা রিল্যাক্স করে দিলাম, এটাই হচ্ছে গিয়া রিডাকশন বা পলিনোমিয়াল রিডাকশন। ঠিক আছে। তো এই টাইপের কাজ করা হবে, মানে কনস্ট্রেন্টকে আমরা রিডিউস করে দিব, অথবা ওই কনস্ট্রেন্টটা সলভ ধরে নিব। তো এইভাবে যদি আমরা রিডাকশন করি তাহলে হয়তো বা প্রবলেমটা সহজ হয়ে যেতে পারে। তো যখন যদি সহজ হয়ে যায় তাহলে তখন আমরা সেই প্রবলেমটা তখন সলভ করে ফেলবো, এবং সেই প্রবলেমটা সলভ করতে হয়তো খুব বেশি সময় লাগবে না তখন। ঠিক আছে। তো ওই প্রবলেম, এ প্রবলেম যেটা ছিল সেটাকে রিডাকশন করে বি প্রবলেম বানাইলাম। বি প্রবলেমের যে আউটকাম হবে ইয়েস অথবা নো, সেটাকেই আমরা তখন ওই এ প্রবলেমের রিডিউসড আউটকাম হিসেবে চিহ্নিত করব। ঠিক আছে। অর্থাৎ বি প্রবলেমের যে আউটকাম ছিল ইয়েস অথবা নো, সেটাকে আমরা এ প্রবলেমের অরিজিনাল আউটকাম হিসেবে চিন্তা করব, কনসিডারিং যে আমরা কোনো কনস্ট্রেন্টকে সলভ করে ফেলছি অথবা কোনো কনস্ট্রেন্টকে রিডিউস করে ফেলছি। এটা হচ্ছে পলিনোমিয়াল রিডাকশন অ্যালগরিদম। তো এই কনসেপ্টটা আসলে কাজে লাগবে কেন, কাজে লাগবে হচ্ছে বিভিন্ন অপটিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে অপটিমাইজেশন প্রবলেম গুলা একটু জটিল হয়, এনপি হার্ড অথবা এনপি কমপ্লিট হয়। কিন্তু আবার সেটা এনপি হার্ড বা এনপি কমপ্লিট হইলেও সেটা টাইম কনস্ট্রেন্ট ব্রেক করে। মানে কোনো একটা কাজ আপনাকে করতে হবে 2 সেকেন্ডের মধ্যে, কিন্তু অপটিমাইজেশন প্রবলেমে আপনি যে কাজটা দিচ্ছেন হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের কাজ, সেটা সলভ করতে করতে সময় লাগাই দিচ্ছে 3 ঘন্টা। মানে অপটিমাল যে ডিসিশনটা নিতে হবে, সেই ডিসিশনটাই দিতে এই অ্যালগরিদমটা সময় লাগাতেছে 3 ঘন্টা। তাহলে আর কাজ করবেন কখন? 2 সেকেন্ডের কাজ আর কখন করবেন? ঠিক আছে। তো সেই ধরনের ক্ষেত্রে আমাদের তখন পলিনোমিয়াল যে প্রবলেম গুলো আছে তাকে রিডাকশন করা দরকার হয়। সো এই টাইপের কনসেপ্ট আসলে অপটিমাইজেশন প্রবলেমে বেশি ইউজ করা হয়। যখন আপনারা ফোর্থ ইয়ার লেভেলে যখন কি বলে বিভিন্ন ধরনের থিসিস প্রজেক্টে নিয়ে কাজ করবেন, যদি অপটিমাইজেশন নিয়ে কাজ করেন তখন দেখবেন যে অপটিমাইজেশন প্রবলেমকে রিডাকশন করতে হচ্ছে। তো এই ছিল আসলে বেসিক্যালি আমাদের ইয়ার কনসেপ্ট গুলো, মানে পলিনোমিয়াল, এনপি, এনপি কমপ্লিটনেস, এগুলোর ডিসকাশন, থিওরিটিক্যাল ডিসকাশন। ঠিক আছে। তো এগুলো জাস্ট একটু রিডিং পড়ে নেবেন, ডেফিনেশনস গুলা, আর হচ্ছে যে এক্সাম্পল গুলো আমরা বললাম, হ্যামিল্টন সাইকেল, পলিনোমিয়াল রিডাকশন, এগুলো একটু জাস্ট দেখে নিতে হবে।